নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে সামনেই জামাই ষষ্ঠী স্পেশাল আমি বানিয়ে দেখাবো উত্তর কলকাতার বিখ্যাত গোলবাড়ির কষা মাংস মানে কষা মাটন। সেজন্য মশলা বানাতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণ এখানে বড় একটা রসুন নিয়েছি, আদাও নিয়েছি বেশ 2 ইঞ্চি মতন, আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিলাম এখানে দুটো পেঁয়াজকে এরকম 4 ফালি করে কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জল ছাড়া এই পেস্টটা বানিয়ে নিতে হবে। তোমরা পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবে, এটা আর বলার কিছু নয়। এবারে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কিন্তু তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েক টুকরো পেঁপে। কেননা পাঁঠার মাংসতে পেঁপে দিলে কিন্তু মাটন তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও ভালো হয়। এখানে 1.5 কেজি মাটন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পিসগুলো কতটা পরিমাণে বড় বড় রয়েছে, কিন্তু এটা রান্না করলে অনেকটাই কমে যাবে। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো সেই বেটে রাখা মশলার পেস্ট। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, সেজন্য এই মশলাগুলো দেওয়া। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। এখনই আমি বেশি লবণ দেবো না, পরে চেক করে রান্না করার সময় দিতে থাকবো। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভর্তি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। মানে সবই আমি পরিমাণ অনুযায়ী দিচ্ছি, তবে দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণ মশলা এখানে ব্যবহার করছি, কেননা এখানে কিন্তু পরিমাণে অনেকটাই কম রয়েছে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিলাম 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে সুন্দর একটা রং হবে। আর এখানে প্রায় 200 গ্রাম মতন টক দই রয়েছে, সেটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে মাখবো। সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ গরম মশলার গুঁড়ো, এটা শাহি গরম মশলা, সেই গরম মশলাটার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। সঙ্গে আর দিতে হবে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এটা দিয়ে মাংসটাকে যতটা পারবে ভালো করে মাখতে হবে। এই মাখাটার ওপরেই মাংসর টেস্ট নির্ভর করছে। সামনেই জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীর দিনে কিন্তু অনেক জামাইরাই মাটন খেতে ভালোবাসে। তাই তাদের জন্য কিন্তু এটা তোমরা করে দিতেই পারো। আমাদের উত্তর কলকাতার মানে গোলবাড়ির কষা মাংস খায়নি এমন মানুষ খুব কমই আছে। সেইখানকার মাংসের মানে বৈশিষ্ট্যই হচ্ছে মাংসের কালার, তাই আমাকে সেই কালারটা আনতে হবে। সেজন্য চলো ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যদি ভালো লেগে থাকে, নয়তো করতে হবে না। ভালো করে মাংসটাকে মাখবো এমনভাবে যাতে মাংসের গায়ে সমস্ত মশলা লেগে যায়, এবং এটাকে মেখে আমি একটা র্যাপার দিয়ে ভালো করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 6 থেকে 8 ঘন্টা। যদি ওভারনাইট করে রাখতে পারো তাহলে তো খুবই ভালো, আর না হলে কম করে 5-6 ঘন্টা তো রাখতেই হবে। এটাকে কিন্তু আমি বাইরেও রাখতে পারতাম, কিন্তু এখন বেশ গরম তাই আমি নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম। দেখো ফিরে এলাম প্রায় 6-7 ঘন্টা বাদে। এবার এটাকে একটু নর্মাল টেম্পারেচারে এনে তারপরেই রান্না শুরু করব। বসিয়ে দিয়েছি একটা অ্যালুমিনিয়ামের কড়াই। এই রান্নাটা কিন্তু লোহার কড়াই কিংবা অ্যালুমিনিয়ামের কড়াইতেই করতে হবে। আর দিয়ে দিয়েছি 4 চামচ মতন সর্ষের তেল। সামান্য 1 চামচ চিনি এখানে অ্যাড করলাম এটাকে সুন্দর একটা ক্যারামেলাইজড করার জন্য। আগেই বলেছি উত্তর কলকাতার এই গোলবাড়ির কষা মাংসের বৈশিষ্ট্যই হচ্ছে এর কালচে একটা কালার। সেই কালারটার জন্যই প্রথমে কিন্তু চিনি দিলাম, তারপরে 2-3টে শুকনো লঙ্কা দিলাম, 2টো বড় এলাচ দিলাম, 4টে ছোটো এলাচ দিলাম। আর বড় এলাচটা দেওয়ার চেষ্টা করবে, এটাতেও কিন্তু কালারটা অনেকটাই কালচে আসবে। তারপরে এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে রেখেছি, সেই পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, কিন্তু বেরেস্তা মতন করতে হবে না। তবে এই পেঁয়াজটা ভাজতে হবে বেশ কিছুটা সময় ধরে, কম করে 8 থেকে 10 মিনিট তো লাগবেই। সেজন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আর বারে বারে এটাকে মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কোনো রকম বেরেস্তা তৈরি হয়নি, এখন কিন্তু প্রায় 8-9 মিনিট মতন হয়ে গেছে। ঘড়ি ধরে আমরা তো রান্না করি না, আমরা রান্না করি মানে দেখে। তারপরেই ম্যারিনেট করা সমস্ত মাটনটাই ঢেলে দেব। দেখতেই পাচ্ছ 1.5 কেজি মাটন আমি একটা হাতে ধরে রাখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, কষ্ট ভালো কিছু খেতে গেলে কষ্ট তো করতেই হবে। এবারে সম্পূর্ণ মাটনটাকে এর মধ্যে ঢেলে মানে গ্যাসের ফ্লেমকে একেবারে হাই হিটে 5 থেকে 7 মিনিট রেখে দেবো, এবং নাড়াচাড়া করে মিশিয়ে প্রথম রান্নাটা 5 থেকে 7 মিনিট তোমাকে হাই হিটেই রাখতে হবে। এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। এই মাটন থেকেই যে পরিমাণ জল বের হবে তাতেই কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে
মাটনটাকে কষিয়ে নিতে হবে। একটু তো সময় দিতেই হবে, যেহেতু মাটন আবার রান্না হচ্ছে শুধুমাত্র কড়াইতে, একটু তো ধৈর্য ধরতেই হবে। আর ভালো কিছু খেতে গেলে ধৈর্য আর ভালোবাসা অবশ্যই দরকার। আর রান্না হচ্ছে একটা শিল্প, আমরা সবাই জানি। তাই এটার মধ্যে যতটা ভালোবাসা থাকবে ততই রান্নার স্বাদ বাড়বে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জল এর মধ্যে থেকে বেরিয়েছে? এটা কিন্তু সম্পূর্ণ ওই টক দই, পেঁয়াজ আর বাটা মশলার জল। এর মধ্যে কোনো রকম বাইরের থেকে জল আমি এখানে অ্যাড করিনি। আমি ঢাকা চাপা দিয়ে প্রথমে 7-8 মিনিট রেখেছিলাম হাই ফ্লেমে, তারপরে কিন্তু গ্যাসের আঁচকে মাঝারিতে রেখে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন লেগেছে আমার এই মাটনটা রান্না করতে। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায়, সেটা অবশ্যই দেখতে হবে। তবে যে পরিমাণ মাটন রয়েছে এক্ষেত্রে কিন্তু গ্রেভির পরিমাণটা একটু রাখতেই হয়। তা না হলে যেটা দিয়ে খাবে সেটা তো তাহলে কম পড়ে যাবে। যেহেতু এখানে কোনো আলু ব্যবহার হয় না, শুধুমাত্রই মাটন। আর যারা একবারও খাওনি গোলবাড়ির কষা মাংস, তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে ঘরেই বানিয়ে নিতে পারবে। আমি লবণটা চেক করে আবারও লবণ দিয়ে দিলাম, আর এখানে 1.5 চামচ মতন গোটা মানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এতেও কিন্তু সেই রকম কোনো ঝাল হয়নি, মানে যে পরিমাণ আমরা ঝাল খাই সেই ঝালটাও হয়নি। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালারের জন্য অবশ্যই আমি এখানে 1 কাপ গরম জল করে তার মধ্যে এই লিকার চা যে আমরা খাই, সেই লিকার চায়ের পাতাটা ভালো করে ফুটিয়ে একটা সুন্দর কালার তৈরি করে নিতে হবে। এবারে সেই চায়ের লিকারটা ভালো করে ছেঁকে নিয়ে এই মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে 1 কাপ জলকে হাফ কাপ হয়েছে, সেই পরিমাণ চায়ের লিকারটাকে ফুটিয়ে নিয়ে দেবে। এতে কিন্তু মাংসের স্বাদের কোনো হেরফের হবে না, একটা সুন্দর কালার চলে আসবে। এটাকে আরও 10 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরেই দেখো কালারটা কীরকম হতে চলেছে। এবারে শেষ বেলায় এখানে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না, গ্যাসের ফ্লেমকে অফ করে রেখে দেবো, কেননা এইটুকু গ্রেভি আমাদের দরকারই পড়বে। আর এর মধ্যে কিন্তু বাড়তি কোনো জল দেওয়া যাবে না। একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পরই কিন্তু পরিবেশনের জন্য এটা একেবারে তৈরি হয়ে গেল। তাই গোলবাড়ির কষা মাংস যদি এখনও পর্যন্ত না খেয়ে থাকো, এবার ঘরেই বানিয়ে নাও এই জামাই ষষ্ঠীতে। জামাইরাও খেয়ে একেবারে ধন্য ধন্য করবে, আর প্রশংসায় নিজের যে কত ভালো লাগবে, আমাদের বাড়ির লোকেদেরও ভীষণ ভালো লেগেছে এই মাংস। বলছে মুখে লেগে রয়েছে, এত টেস্টি হয়েছিল এই গোলবাড়ির কষা মাংস। আমি তো 1 বার 2 বার খেয়েছি, তারপরে তো আর যাওয়া হয়নি। যাই হোক, আমার এই ইউটিউব জগতের বন্ধুরা, তোমরা একবার হলেও বানিয়ে খেও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলের, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকো। আমিও আছি তোমাদের সঙ্গে। রেসিপি দেখে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। মাংসটা দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ নরম হয়েছে। তাই ধৈর্য আর ভালোবাসা দিয়ে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু ভালো হয়। আর এরা খেয়েও খুব তৃপ্তি পেয়েছে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।